বললে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন মুহূর্তে ভালো থাকাটা যদিও কষ্টকর, তারপরও সবাই চেষ্টা করব আমরা ভালো থাকার জন্য। তা আজকে রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে, উচ্চ মাধ্যমিকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি শামিমা নাসরিন, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমাদের আজকের পাঠ পরিচিতি আমরা সপ্তম অধ্যায় পড়ব। অধ্যায়ের নাম নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। আমাদের পাঠের শিরোনাম হচ্ছে, আমরা অ্যাঞ্জিওস্পার্ম দিয়ে শুরু করব। তা আজকের শিখন ফল, আজকের আলোচনা থেকে শিক্ষার্থীরা যা শিখতে পারবেন তা হলো আবৃতবীজি উদ্ভিদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য বলতে লিখতে পারবে। আবৃতবীজি উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এর বিভিন্ন ধরন সম্পর্কে বলতেও লিখতে পারবে। পুষ্পবিন্যাস, পুষ্পপত্র বিন্যাস এবং অমরা বিন্যাস এর গঠন, বৈশিষ্ট্য এবং চিত্র বলতে, লিখতে এবং অঙ্কন করতে পারবে। আমি শুরু করছি আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজি উদ্ভিদের আগে সংজ্ঞায় যাই, যে আমরা জানি আবৃতবীজি এবং নগ্নবীজি উদ্ভিদ, তার মধ্যে যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থা থাকে এই উদ্ভিদগুলোকে আমরা আবৃতবীজি উদ্ভিদ বলবো। এবং এই উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে, এরা সপুষ্পক উদ্ভিদ, বীজ ফলের মধ্যে আবৃত অবস্থা থাকে, এদের উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান, ফুল একলিঙ্গ, উভলিঙ্গ, সম্পূর্ণ বা বন্ধ প্রকৃতির হয়। এদের ক্ষেত্রে দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেক কি, এটা আমরা পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারেও তোমরা পড়বে, ফার্টিলাইজেশন চ্যাপ্টারে। তারপর আমি আরেকবার করে বলে নিচ্ছি, যখন একই সময়ে কোনো পুংগ্যামেট কোনো একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তখন সেই মিলনটাকে যে ডাবল ফার্টিলাইজেশন হয় আর নিষেক ঘটে। আবার ওই পুংগ্যামেটের আরেকটা পুংগ্যামেট একই সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তখন সেখানে যে নিষেক সম্পন্ন হয় সেটাকে দ্বিনিষেক বলে। এই সময় যে শস্য উৎপন্ন হয় সেটা হচ্ছে শস্য, ট্রিপ্লয়েড প্রকৃতির শস্য হয়। আর এদের প্রধান দেহ স্পোরোফাইটিক এবং এরা অসমরেণু পশু, অর্থাৎ হেটারোস্পোরাস। এতে দুই ধরনের স্পোর দেখা যায় এবং এদের গ্যামেটোফাইটিক দশাটা সংক্ষিপ্ত প্রকৃতির। আসলে এই চ্যাপ্টারে তোমাদের দেখবে সিলেবাসে দুইটা চ্যাপ্টার, দুইটা গোত্র আছে, একটা হচ্ছে পোয়াসি গোত্র এবং মালভেসি গোত্র। এই পোয়াসি গোত্র এবং মালভেসি গোত্র পড়ার আগে, যে কোনো ফ্যামিলি স্টাডি করার আগে আমাদের এই ফ্যামিলি সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে হবে, স্টাডি করতে হবে। মূলত আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে ক্লাসটা সাজিয়েছে। যখন কোনো একটা উদ্ভিদের গোত্র আমরা স্টাডি করব, তার আগে যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, তার প্রথমে আসি আমরা উদ্ভিদের স্বভাব। স্বভাবটা কীরকম, অর্থাৎ উদ্ভিদটা বিরুৎ, গুল্ম, উপগুল্ম না বৃক্ষ। বিরুৎ হচ্ছে যে উদ্ভিদগুলোর কাণ্ড অপেক্ষাকৃত নরম প্রকৃতির এবং চাপ দিলে ভেঙে যাবে, এই ধরনের নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। এরপর হচ্ছে, যেমন আমাদের উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের ধান, দুর্বা ঘাস, এই উদ্ভিদগুলোকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলা হবে। এরপর আসি গুল্ম। এই যে বিষয়গুলো আমরা কিন্তু স্কুল বয়স থেকে তোমরা সবাই এগুলো জেনে আসছো, তারপর আবার একবার বলছি, গুল্ম হচ্ছে যে উদ্ভিদগুলো অপেক্ষাকৃত ঝোপঝাড়ের মতো একটা, এবং এদের কাণ্ডটা বিরুতের তুলনায় অপেক্ষাকৃত কাষ্ঠল প্রকৃতির, এই ধরনের উদ্ভিদকে গুল্ম বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি জবা, গোলাপ। উপগুল্ম হচ্ছে কোনো কোনো বইতে যদিও বিরুৎ, গুল্ম, বৃক্ষ এই তিনটা টাইপে ভাগ করা হয়েছে, তবে আরও একটা ভাগ আছে উপগুল্ম। উপগুল্মটা হচ্ছে যে গুল্মের তুলনায় আকারে ছোট এবং এদের উপরের দিকে কাণ্ডটা অপেক্ষাকৃত কাষ্ঠল। আর বৃক্ষ হচ্ছে যেসব উদ্ভিদের কাণ্ড অর্থাৎ গুড়ি বিশিষ্ট বা কাণ্ড বেশ সবল, এবং এই ধরনের উদ্ভিদকে তাহলে আমরা বৃক্ষ বলবো। যেমন আম, জাম, কাঁঠাল, আমরা চারপাশে বেশ অসংখ্য উদ্ভিদ দেখতে পাই, বৃক্ষ। এরপর আসে মূল। উদ্ভিদের দুই ধরনের মূল আছে, স্থানিক মূল এবং অস্থানিক মূল। স্থানিক মূলটা যেটা, যে সকল মূল সরাসরি উদ্ভিদের
ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়, এই ধরনের মূলকে আমরা বলি স্থানিক মূল। যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এদের স্থানিক মূল বা প্রধান মূলতন্ত্র বিদ্যমান। আর অস্থানিক মূল হচ্ছে এই প্রধান মূল ব্যতীত অর্থাৎ ভ্রূণ মূল ব্যতীত অন্য যে কোনো স্থান থেকে যদি মূল উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো অস্থানিক মূল। যেমন কাণ্ডের নিচ থেকে অস্থানিক মূল উৎপন্ন হতে পারে, যেমন ধান জাতীয় উদ্ভিদ যেগুলো কাণ্ডের গোড়া থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এরপর আসি কাণ্ড। কাণ্ডকে যে ভাগগুলো ভাগ করা হয়েছে, প্রথমে আসি সবল কাণ্ড। সবল কাণ্ড হচ্ছে যে কাণ্ডগুলো মাটির উপরে সবলভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এ ধরনের কাণ্ডকে আমরা সবল কাণ্ড বলি। যেমন যেটা বললাম একটু আগে, বৃক্ষ জাতীয় যে উদ্ভিদগুলো আছে তাদের কাণ্ড সবল কাণ্ড। উদাহরণ দেওয়া আছে আম বা জাম, কাঁঠাল ইত্যাদি বলতে পারি। এরপর আসি দুর্বল কাণ্ড, যে উদ্ভিদের কাণ্ডগুলো মাটির উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, দুর্বলভাবে থাকে, এই কাণ্ডগুলোকেই দুর্বল কাণ্ড বলা হয়। যেমন দুর্বা ঘাস। এরপর আসে রাইজোম। এতে রাইজোম, টিউবার, বাল্ব এরা হচ্ছে সবাই রূপান্তরিত কাণ্ড। তাহলে রাইজোম, এখানে উদাহরণ খেয়াল করতে পারো আদা, হলুদ, এগুলো সবই রাইজোম। এরা হচ্ছে, এখন রাইজোমের বলতে গেলে প্রথমে আসি রাইজোমের সংজ্ঞাটা কি। যে সমস্ত রূপান্তরিত কাণ্ড মাটির নিচে শায়িত অবস্থায় থাকে, আনুভূমিকভাবে বৃদ্ধি লাভ করে, খাদ্য সঞ্চয় করে স্ফীত অবস্থা ধারণ করে, এরাই হচ্ছে রাইজোম। উদাহরণ আগে বলেছে আদা, হলুদ। এরপর আসি টিউবার। টিউবার এটাও এক ধরনের রূপান্তরিত কাণ্ড। টিউবারটা হচ্ছে, এরাও মাটির নিচে কাণ্ডের নিম্নভাগ থেকে মাটির নিচে যে শাখা প্রশাখা হয় তার অগ্রভাগটা অপেক্ষাকৃত স্ফীত অবস্থা ধারণ করে, এই ধরনের কাণ্ডকে আমরা টিউবার বলবো। যেমন আলু। আলু কিন্তু কাণ্ড, এটা আমরা জানি। আবার মিষ্টি আলুর ক্ষেত্রে বিষয়টা আলাদা, মিষ্টি আলু কিন্তু মূল, কিন্তু আলু কাণ্ড, এবং এই কাণ্ডকে বলা হয় টিউবার। এরপর আসে বাল্ব। এরা হচ্ছে অপেক্ষাকৃত, এদের কাণ্ডটা বেশ সংক্ষিপ্ত এবং এরা রূপান্তরিত কাণ্ড। এরাও মাটির নিচে বিস্তার লাভ করে এবং খাদ্য সঞ্চয় করে স্ফীত অবস্থা ধারণ করে। এই গেল কাণ্ড। আমরা ছবি দেখতে পাচ্ছি, যদিও প্রথমটা দেওয়া আছে স্টোলন, স্টোলনটা আমি দেখাইনি। তারপর টিউবার দেখতে পাচ্ছি, আলু, রাইজোম, আদা, বাল্ব, পেঁয়াজ, রসুন, এগুলো সবই রূপান্তরিত কাণ্ড। এরপর আসে পাতা। পাতা অসংখ্য ভাগে পাতাকে ভাগ করা হয়েছে এবং পাতা হচ্ছে উদ্ভিদের কাণ্ড থেকে পাতার উৎপত্তি, এবং কাণ্ডের যে অংশ থেকে পাতাটা উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় নোড, এবং দুই নোডের মাঝামাঝি যে অংশ সেটাকে বলা হয় ইন্টারনোড। তাহলে প্রথমে আমরা আসি সরল পাতা এবং যৌগিক পাতা। সরল পাতা হচ্ছে যদি একটা পত্র ফলক থেকে একটা পাতা তৈরি হয় তখন সেটাকে বলা হবে সরল পাতা বা সিম্পল লিফ। আর যদি একাধিক পত্র ফলক একটা পাতা গঠন করে তখন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড লিফ। এটা যেমন সরল পাতা, অর্থাৎ একটা লিফ ব্লেড একটা পাতা গঠন করছে, এটাকে হচ্ছে সরল পাতা বলবো এই জন্য। আর এখানে একটা লিফ ব্লেড, একাধিক লিফ ব্লেড নিয়ে পুরো একটা পাতা, এই পুরোটা মিলেই কিন্তু একটা পাতা। এগুলো হচ্ছে লিফ ব্লেড বা পত্র, এগুলোর নাম হচ্ছে পত্র।
তাহলে আমরা দেখলাম সরল পাতা এবং যৌগিক পাতা। এরপর আসে ফাইলোট্যাক্সি অর্থাৎ পত্রবিন্যাস। পাতা কিভাবে র্যাকিসের চারপাশে বিন্যস্ত অবস্থায় থাকে তাকে ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস বলা হয়। এই পত্রবিন্যাসের উপর ভিত্তি করে উদ্ভিদের পাতাকে তিনটা ভাগে ভাগ করা হয়, যেমন একান্তর পাতা বা অল্টারনেট লিফ, অপোজিট বা প্রতিমুখ পাতা এবং আবর্ত। আমরা পরবর্তীতে ছবিগুলো দেখব। তারপর একবার আঁকাচ্ছি ছবি। এভাবে যদি একটা নোট, আগে বলেছি যে যদি যে কাণ্ডের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় সেটাকে বলা হয় নোট। তাহলে যদি একটা নোট থেকে যদি একটা করে পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো একান্তর পাতা, একান্তর বা অল্টারনেট লিফ। আর একটা নোট থেকে যদি দুটো করে পাতা উৎপন্ন হয় অর্থাৎ জোড়ায় জোড়ায় পাতা উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো অপোজিট লিফ। সেরকম আবর্ত পাতার ছবি আমরা দেখব পরে। এক্ষেত্রে র্যাকিসের নোডের একটা নির্দিষ্ট নোডের চারপাশ থেকে পাতাগুলো আবর্ত অবস্থায় বিস্তার লাভ করে, এই ধরনের পাতাকে আমরা বলবো আবর্ত পাতা। তোমরা অনেকেই হয়তো বা চেনো যে ছাতিম পাতা, এই ধরনের আবর্ত পাতা। এরপর আসি পাতা পড়তে গেলে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে মঞ্জুরি পত্র, যেটাকে আমরা ইংলিশে বলবো ব্র্যাক্ট। আমরা যখন পরবর্তীতে ফ্যামিলি স্টাডি করব সেটা তখন এই মঞ্জুরি পত্রের বিষয়গুলো বারবার আসবে। মঞ্জুরি পত্রটা হচ্ছে যখন মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে পাতার মতো, ক্ষুদ্র পাতার মতো গঠন দেখা যায়, এগুলোকে বলা হয় ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। আর পাতার আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে শিরাবিন্যাস। শিরাবিন্যাসের উপর ভিত্তি করে পাতাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস এবং জালিকাকার শিরাবিন্যাস। এগুলোও আমরা ছোটবেলায় পড়ে আসছি সবাই। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের পাতায় শিরাগুলো সমান্তরালে বিন্যস্ত থাকে, এজন্য এদেরকে সমান্তরাল শিরাবিন্যাস বলা হয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় শিরাগুলো জালিকাকারে বিন্যস্ত থাকে। আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। প্রথমে দেখছি সিম্পল লিফের ছবি অর্থাৎ সরল পাতায়, আর নিচের দিকে দেখো, খেয়াল করো যৌগিক পাতার ছবিগুলো দেয়া আছে। একদম লাস্ট যে ছবিটা একটু আগে যেটা বললাম আবর্ত পাতা অর্থাৎ ছাতিম এই টাইপের যে উদ্ভিদ তাদের যে পাতা, অর্থাৎ একটা নির্দিষ্ট নোটকে কেন্দ্র করে চারপাশ থেকেই পাতাগুলো উৎপন্ন হচ্ছে, আবর্ত আকারে থাকছে, এজন্য সেটাকে বলা হচ্ছে আবর্ত পাতা। আমরা খেয়াল করি। এটাকে বলছে আবর্ত পাতা। এরপরেও আছে পাতাকে আরো ভাগে ভাগ করা হয়। প্রথমটা খেয়াল করি, যেটা ইউনিপিনেট প্যারিপিনেট, অর্থাৎ এটাকে বলা হয় অচরপক্ষল যৌগিক। র্যাকিসের শীর্ষে যদি পাতার কোনো বিজোড় পাতা না থাকে, অর্থাৎ
শীর্ষে যদি কোনো পাতা না থাকে, জোড়ায় জোড়ায় পাতা উৎপন্ন হয়, শীর্ষ যদি জোড়া পাতা দিয়ে শেষ হয়, তখন সেটাকে বলবো অচরপক্ষর যৌগিক। এরপরে আসি, এটাকে বলা হয় সচরপক্ষর যৌগিক, অর্থাৎ পাতার র্যাকিসের শীর্ষে যদি একটা বিজোড় পাতা থাকে, তখন সেটাকে আমরা বলবো সচরপক্ষর যৌগিক। এটা হচ্ছে বাইপিনেট, অর্থাৎ র্যাকিসের উভয় পাশে শাখা আকারে যখন পত্রগুলো উৎপন্ন হবে, তখন সেটাকে বলবো বাইপিনেট। আর ট্রাইপিনেটটা হচ্ছে র্যাকিসের উভয় পাশে শাখা থেকে আবার প্রশাখা বের হবে, তখন সেটাকে আমরা বলবো ট্রাইপিনেট বা ত্রিপক্ষল যৌগিক। একটু আগে আমরা যেটা বলেছিলাম ব্র্যাক বা মঞ্জুরি পত্র, সেই মঞ্জুরি পত্রের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে যে এই যে পাতাগুলো পাতার মতো গঠন তৈরি হচ্ছে, এটাতে দেখো এ একটা মঞ্জুরি পত্র। আবার এই ফুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছে গোড়ার দিকে পাতার মতো ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো যে দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে মঞ্জুরি পত্র। এই মঞ্জুরি পত্রের মধ্যে বিভিন্ন ধরন আছে, যেমন এই পাশেরটা যদি খেয়াল করি, এটা একটা নৌকাকৃতির, যেমন কচুর পাতার গোড়ার দিকে এরকম নৌকাকৃতি দেখা যায়, সুপারির এরকম বিভিন্ন উদ্ভিদে মঞ্জুরি পত্রটা এরকম নৌকাকৃতির, এদেরকে স্পেদ বলা হয়। এখানে দেখতে পাচ্ছি কচুর এই যে নৌকাকৃতির যে পাতার মতো গঠনটা, এটাকে স্পেদ বলা হয়, এটা একটা মঞ্জুরি পত্র। এরপর আসি ফুল। আমরা একটু আগে দেখলাম উদ্ভিদের ফ্যামিলি স্টাডি করতে যে বৈশিষ্ট্যগুলো দরকার, অর্থাৎ প্রথমে আমরা ছিলাম যে উদ্ভিদের স্বভাব কেমন, মূল কেমন, কাণ্ড কেমন, পাতা কেমন। এরপর আমরা আসছি ফুলগুলো কীরকম হয়। ফুল হচ্ছে উদ্ভিদের যে রূপান্তরিত বিটপ, তাকে ফুল বলা হয়, অর্থাৎ বিটপটা একটা সময় পরিবর্তিত হয়ে ফুলে পরিণত হয়। তাহলে ফুল হচ্ছে উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ। ফুলের যে বিভিন্ন স্তবক থাকে বা বিভিন্ন অংশ থাকে, আমরা জানি মূলত একটা ফুলের 4টা প্রধান স্তবক থাকে। 4টা স্তবকগুলো হচ্ছে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। যে সকল উদ্ভিদে 4টে স্তবকই বিদ্যমান, তাদেরকে বলা হচ্ছে সম্পূর্ণ ফুল। আর যে ফুলগুলো নিয়ে কোনো একটা স্তবক অনুপস্থিত থাকে, তখন সেটাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল। এখন এছাড়াও ফুল আর যে অংশগুলো থাকে, তার মধ্যে প্রথমে আছে আমাদের দেখাচ্ছে ফ্লোরাল অ্যাক্সিস বা পুষ্পাক্ষ, অর্থাৎ যে অক্ষের উপর ফুলের অন্যান্য স্তবকগুলো ধারণ করে, সেই অক্ষরটাকে বলা হয় পুষ্পাক্ষ। এরপর আসে বৃতি। বৃতি হচ্ছে ফুলের সব থেকে বাইরের অংশ বা বাইরের স্তবক। বৃতিটা সাধারণত সবুজ বর্ণের হয়। বৃতির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলা হয়, বা ইংলিশে আমরা সেটাকে বলি সেপাল। এরপর আসি দল। দল বা ইংলিশে বলবো করলা। দল হচ্ছে বৃতির পরবর্তী স্তবক, অর্থাৎ এটা দ্বিতীয় স্তবক। দলগুলো সাধারণত বিভিন্ন কালারের হয়, আর দলের প্রত্যেকটা অংশকে বলা হয় দলাংশ, বা ইংলিশে আমরা বলবো পেটাল। এরপর আসি পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম। পুংস্তবক হচ্ছে সাধারণত প্রত্যেকটা ফুলের পুংস্তবকের 2টা অংশ থাকে, একটা হচ্ছে অ্যান্থার এবং ফিলামেন্ট। এই 2টা অংশ নিয়ে পুংস্তবক গঠিত। এটা ফুলের 3য় স্তবক। এরপর আসি 4র্থ স্তবক গাইনোসিয়াম। গাইনোসিয়াম 3টা অংশ নিয়ে গঠিত। কি কি? এই 3টা অংশ নিয়ে একটা গর্ভাশয় গঠিত। ওভারি, স্টাইল, স্টিগমা, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই 3টা অংশ নিয়ে স্ত্রীস্তবক গঠিত।
এরপর আসে পুষ্পপুট বা যেটাকে ইংলিশে বলা হয় পেরিয়েন্থ। পুষ্পপুটটা আসলে কি, যখন কোনো ফুলের ক্ষেত্রে দল এবং বৃতিটাকে আলাদা করা যায় না, অর্থাৎ এদেরকে আলাদাভাবে বোঝা যায় না, তখন সেই স্তবকটাকে পুষ্পপুট বলা হয়। আমরা যখন পরবর্তীতে পোয়াসি গোত্র পড়ব বা আরও কিছু গোত্র পড়ব, তখন সেখানে দেখব যে এক্ষেত্রে দল বা বৃতি না বলে পুষ্পপুট বলা হচ্ছে। ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লাওয়ার, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফুলকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেগুলো হচ্ছে প্রথমত পূর্ণতা অনুসারে ইনকমপ্লিট ফ্লাওয়ার এবং কমপ্লিট ফ্লাওয়ার, অর্থাৎ অসম্পূর্ণ ফুল এবং সম্পূর্ণ ফুল, যেটা একটু আগে আমি বলেছি। অসম্পূর্ণ ফুল হচ্ছে যদি 4টে স্তবকের মধ্যে যে কোনো একটি স্তবক অনুপস্থিত থাকে, তখন সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। আর যদি কমপ্লিট ফ্লাওয়ারের ক্ষেত্রে 4টে স্তবকই উপস্থিত থাকে, তখন সেটাকে বলবো আমরা কমপ্লিট ফ্লাওয়ার। এরপর লিঙ্গ অনুসারে যে ফুলকে ভাগ করা হয় দুই ভাগে, বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল। বাইসেক্সুয়াল হচ্ছে একই কথা, ইনকমপ্লিট ফ্লাওয়ার, অর্থাৎ একই ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই যদি উপস্থিত থাকে, তখন সেটাকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা জবা ফুল, এদের ক্ষেত্রে একই ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই উপস্থিত থাকে। আর ইউনিসেক্সুয়াল হচ্ছে যেসব ফুলে একই ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুইটাই উপস্থিত থাকবে না, যে কোনো একটা থাকবে, এদের মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা হয়। যেমন আমরা বলতে পারি মিষ্টি কুমড়া ফুল। এরপর আসে অঙ্গের সমতা অনুসারে, আমরা পরবর্তীতে ছবি দেখব। অঙ্গের সমতা অনুসারে ফুলকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমাঙ্গ এবং অসমাঙ্গ। সমাঙ্গ ফুল হচ্ছে যখন ফুলের স্তবকগুলো আকার আকৃতিতে সমান, সেটাকে বলা হয় সমাঙ্গ ফুল। যদি আমরা বলি উদাহরণস্বরূপ যে মিষ্টি কুমড়া বা জবা ফুল, এদের প্রত্যেকটা পাপড়ি দেখবে সমান, বৃতি সমান, কাজে এটাকে সমাঙ্গ বলা হয়। আর অসমাঙ্গ হচ্ছে যে ফুলগুলোর প্রতিটা স্তবক সমান নয়, কোনো পাপড়ি বড়, কোনো পাপড়ি ছোট, এরকম আমরা খেয়াল করব অপরাজিতা ফুল, তাদের ক্ষেত্রে এ ধরনের অসমান অঙ্গ দেখা যায়, তাই এই ধরনের ফুলকে বলা হয় অসমাঙ্গ। আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রথমটা খেয়াল করো, কমপ্লিট অ্যান্ড বাইসেক্সুয়াল, অর্থাৎ কমপ্লিট ফুলের যে বৈশিষ্ট্য, বাইসেক্সুয়ালে কিন্তু একই বৈশিষ্ট্য, যে এদের বাইসেক্সুয়াল মানে সেটা অবশ্যই কমপ্লিট ফ্লাওয়ার হবে, কারণ সেখানে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই উপস্থিত থাকবে। প্রথমটা দেখতে পাচ্ছ জবা ফুল, আর দ্বিতীয়টা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার এবং একই সাথে একটা ইউনিসেক্সুয়াল মিষ্টি কুমড়া। এরপর উপরে দুইটা যে ছবি দেওয়া আছে, এটা জবা, পরটা ধুতরা ফুলের ছবি। এটা হচ্ছে রেগুলার, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ি বৃতি এদের পুংকোষ সবই কিন্তু সমান আকৃতির। আর ইরেগুলার ফ্লাওয়ার নিচে খেয়াল করো, এদের পাপড়ি, এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার ক্ষেত্রে এটা অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের ক্ষেত্রে পাপড়ি কোনোটা বড় কোনোটা ছোট, অর্থাৎ অঙ্গগুলো সমান নয়, তো এটাকে ইরেগুলার ফ্লাওয়ার বলা হয়। এরপর আসি প্রতিসমতার ভিত্তিতে উদ্ভিদকে তিনটা ভাগে ভাগ করা হয় ফুলকে, এক প্রতিসম, বহু প্রতিসম এবং অপ্রতিসম ফুল। এক প্রতিসম হচ্ছে যখন কোনো ফুলকে এদের গোড়া থেকে কেন্দ্র বরাবর একবার সম্পূর্ণ সমান দুইটা খণ্ডে বিভক্ত করা যায়, তখন সেটাকে আমরা বলবো এক প্রতিসম ফুল। এরপর বহু প্রতিসম ফুল হচ্ছে যখন কোনো ফুলকে দুই বা ততোধিকবার সমানভাবে দ্বিখণ্ডিত করা যাবে, তখন সেটাকে আমরা বলবো বহু প্রতিসম। আর অপ্রতিসম হচ্ছে যখন কোনো ফুলকে কোনোবারই সমান দুইটা খণ্ডে বিভক্ত করা যাবে না, তখন সেটাকে আমরা বলবো অপ্রতিসম ফুল। আমরা প্রথম ছবিটা দেখতে পাচ্ছি অ্যাক্টিনোমরফিক, এখানেও জবার উদাহরণ আসে, যে এদের প্রত্যেকটা আমরা এই ফুলটাকে গোড়া থেকে একাধিকবার সমানভাবে দ্বিখণ্ডিত করতে পারবো, তাই এটাকে অ্যাক্টিনোমরফিক ফুল বলা হয়। জাইগোমরফিক বা এক প্রতিসম, যার উদাহরণ আমরা বলতে পারি অপরাজিতা, এটাকে আমরা একবার সমানভাবে দ্বিখণ্ডিত করতে পারবো।
এরপর আছে অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম। এই যে ফুলটা দেখছো এটা হচ্ছে কানা ইন্ডিকা বা কলাবতী ফুল। অনেকে দেখেছো কলাবতী ফুলটাকে কোনোবারই সমানভাবে দ্বিখণ্ডিত করা যায় না, এই জন্য এই ফুলটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম। এরপর আসি আমরা গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে ফুলকে 3টা ভাগ করা হয়। সেই 3টা ভাগ কী কী? এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই তোমাদের মধ্যে দেখা যায় যে এই যে হাইপোগাইনাস এপিগাইনাস এই 2টা বিষয়কে উল্টাপাল্টা করে ফেলে। আজকে আবার একটু ক্লিয়ার হয়ে নাও। হাইপোগাইনাস বা এর বাংলাতে বলা হচ্ছে গর্ভপাদপুষ্পী। এই ফুলটা এক্ষেত্রে যেটা হয় যে হাইপোগাইনাসের ক্ষেত্রে, হাইপো শব্দের অর্থ নিচে, কথাটা মনে রাখবে। তাহলে যখন কোনো ফুলের গর্ভাশয়টা বা ওভারিটা উপরে থাকবে এবং ওভারির নিচে অন্যান্য স্তবকগুলো থাকবে, তখন সেটাকে আমরা বলবো হাইপোগাইনাস। এরপর আসি পেরিগাইনাস। পেরি অর্থ কটিদেশ। তাহলে যখন কোনো ফুলের ক্ষেত্রে ওভারির মাঝ বরাবর অর্থাৎ কোটি বরাবর অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হয়, তখন সেটাকে আমরা বলবো পেরিগাইনাস। এরপর আসি এপিগাইনাস। এপি অর্থ উপরে, তাহলে হাইপোর বিপরীত। এক্ষেত্রে গর্ভাশয়টা নিচে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো উপর থেকে উৎপন্ন হবে গর্ভাশয়ে, সেটাকে আমরা বলবো এপিগাইনাস ফুল। অর্থাৎ ছবি যদি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করছি। অনেকটা এরকম। অর্থাৎ এই যে গর্ভাশয়, গর্ভাশয়টা উপরে এবং অন্যান্য যে স্তবক, এই যে পুংকেশর, এই যে দল, বৃতি, সবই কিন্তু গর্ভাশয়ের নিচ থেকে উৎপন্ন হয়েছে, তাই এটাকে আমরা বলবো হাইপোগাইনাস। পেরিগাইনাস। এক্ষেত্রে গর্ভাশয়ের উপর থেকে অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হবে, খেয়াল করো। যে গর্ভাশয়ের উপর থেকে অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হচ্ছে। আর এটা কোটিদেশ থেকে স্তবকগুলো উৎপন্ন হচ্ছে। কাজে আমরা দেখলাম হাইপোগাইনাস। আর একবার বলছি, হাইপোগাইনাসের ক্ষেত্রে ওভারিটা উপরে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো ওভারির নিচ থেকে উৎপন্ন হবে। পেরিগাইনাসের ক্ষেত্রে ওভারির মাঝ বরাবর অর্থাৎ কোটিদেশ বরাবর অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হবে। এবং এপিগাইনাসের ক্ষেত্রে গর্ভাশয়ের উপরে, ওভারির উপরে অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হবে, ওভারিটা নিচে থাকবে। তাহলে এই হচ্ছে বিষয়, হাইপোগাইনাস, এপিগাইনাস এবং পেরিগাইনাস ফুল।
এরপর আসি, স্তবকের সংখ্যার উপরে ভিত্তি করেও ফুলকে 3টা ভাগে ভাগ করা যায়। ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস। ট্রাইমেরাস হচ্ছে যেসব ফুলের স্তবকে 3 বা 3-এর গুণিতক সংখ্যা স্তবক থাকে তাদেরকে বলা হয় ট্রাইমেরাস, অর্থাৎ বৃতি বলি বা দল বলি, পুংকেশর হোক, 3 বা 3-এর গুণিতক 3টা, 6টা, 9টা এভাবে হবে, তাদেরকে আমরা বলবো ট্রাইমেরাস। টেট্রামেরাস যেসব ফুলের স্তবকগুলো 4 বা 4-এর গুণিতক হয় এ ধরনের ফুলকে বলা হয় টেট্রামেরাস। এরপর আসি পেন্টামেরাস, যেসব ফুলের স্তবকগুলোর সংখ্যায় 5 বা 5-এর গুণিতক হয় তাদেরকে আমরা বলবো পেন্টামেরাস ফুল। ছবি দেখতে পাচ্ছি, একদম উপরে খেয়াল করো, উপরের ছবিটাতে 3টা স্তবক, উপরে 3টা, নিচে 3টা পাপড়ি দেখা যাচ্ছে। সেরকম পুংকেশরও কিন্তু 3 বা 3-এর গুণিতক হবে, অর্থাৎ 3টা বা 6টা বা 9টা এভাবে হবে। এই ফুলগুলোকে আমরা বলবো ট্রাইমেরাস। টেট্রামেরাস এটা হচ্ছে সরিষা ফুল। এই গোত্রের উদ্ভিদগুলো এরকম 4টা করে স্তবক থাকবে, 4টা পাপড়ি। সেরকম পুংকেশরও এরকম টেট্রামেরাস হবে, অর্থাৎ 4 বা 4-এর গুণিতক হবে। নিচে আছে যে ফুলটা দেখতে পাচ্ছ আকন্দ ফুল, এটা হচ্ছে পেন্টামেরাস, পাপড়ি 5টা, খেয়াল করো। সেরকম এদের পুংকেশর এটাও 5টা। সব কিছুই এই পেন্টামেরাসের অসংখ্য তোমরা ফুল দেখতে পাবে। আর একটা উদাহরণ দেই, খুব কমন ফুল জবা, এটাও পেন্টামেরাস। তাহলে আমরা দেখলাম ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস ফুল। পুষ্পাক্ষের উপরে পুষ্পপত্রের বিন্যাস অনুযায়ী ফুলকে 2টা ভাগে ভাগ করা যায়, আবর্ত ফুল এবং অনাবর্ত ফুল। অর্থাৎ আবর্ত ফুল হচ্ছে যে ফুলগুলোকে ক্ষেত্রে ফ্লোরাল অ্যাক্সিসে অর্থাৎ পুষ্পাক্ষের অক্ষের চারপাশে থেকে স্তবকগুলো, পাপড়িগুলো আবর্ত করে থাকে তাকে বলবো আবর্ত ফুল। আর পরের ছবিটা এটা চাপা ফুলের ছবি। এক্ষেত্রে চারপাশ থেকে আবর্ত আকারে না থেকে, এটার মতো না থেকে সর্পিল আকারে থাকে, এটাকে বলা হয় অনাবর্ত ফুল। তা ফুল আপাতত এই পর্যন্ত শেষ, ফুলের অংশগুলো। এরপর আমরা চলে যাব পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স, অর্থাৎ মঞ্জুরি দণ্ডের উপরে ফুলের স্তবকগুলো বা ফুলগুলো কীভাবে বিন্যস্ত থাকে সেটাকেই বলা হয় পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাসকে প্রধানত 2টা ভাগে ভাগ করা যায়, রেসিমোস এবং সাইমোস। রেসিমোস হচ্ছে অনিয়ত বর্ধনশীল, অর্থাৎ যে সকল ফুল মঞ্জুরি দণ্ডে যে ফুলগুলো অনিয়তভাবে বৃদ্ধি পেতেই থাকে, মানে নিচ থেকে উপরের দিকে, মঞ্জুরি দণ্ডের গোড়া থেকে উপরের দিকে উদ্ভিদের ফুলের বৃদ্ধি চলতেই থাকে, সেগুলো হচ্ছে অনিয়ত বর্ধনশীল ফুল। এরপর আসে সাইমোস বা নিয়ত বর্ধনশীল, অর্থাৎ এদের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের শীর্ষে একসময় ফুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই ফুলগুলোকে অনেক সময় একক বা সলিটারি ফ্লাওয়ারও বলা হয়। যেমন জবার ক্ষেত্রে খেয়াল করবে, এদের মঞ্জুরি দণ্ডের মাথায় একটা মাত্র ফুল উৎপন্ন হয়ে ফুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তো এটাকে বলবো সাইমোস। এই যে রেসিমোস বা অনিয়ত বর্ধনশীল ফুল পুষ্পবিন্যাস যেটা, তার বেশ কিছু ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে, আমরা দেখি একটা একটা করে। প্রথম ভাগটা সরল রেসিম, যার উদাহরণ দেওয়া আছে সরিষা। সরল রেসিমের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা এখানে দেওয়া আছে, এরা হচ্ছে বৃন্তযুক্ত, মঞ্জুদণ্ডের ফুলগুলো বৃন্ত থাকবে এবং এরা নিচ থেকে খেয়াল করো, নিচের দিকে ফুলগুলো অপেক্ষিত বড়, অর্থাৎ পরিণত, উপরের দিকে কিন্তু বেশ আকারে ক্ষুদ্র ক্ষুদ্র ফুল উৎপন্ন হতে থাকবে, তাই এটাকে বলা হয় অনিয়ত বর্ধনশীল এবং বৃন্তযুক্ত, এটাকে বলা হচ্ছে সরল রেসিম। এরপর আসে যৌগিক রেসিম, বা এর একটা নাম হচ্ছে প্যানিকল। উদাহরণ হচ্ছে আম, আমের ফুল তোমরা দেখেছো সবাই। আমটা হচ্ছে এক্ষেত্রে এটা রেসিমের মতোই, অর্থাৎ বৃন্তযুক্ত ফুল এবং অনিয়তভাবে বৃদ্ধি পেতেই থাকবে, কিন্তু পার্থক্য হচ্ছে যেহেতু যৌগিক, এখানে অসংখ্য শাখা প্রশাখা থাকবে, তাই এটা যৌগিক রেসিম, বা এর একটা নাম বলা হচ্ছে প্যানিকল। এরপর আসি করিম, এটাও একটা টাইপ, উদাহরণ দেওয়া আছে কলকাসুন্দা ফুল, দেখে থাকবে। করিম্বের ক্ষেত্রে খেয়াল করো, রেসিম এবং করিম্বের মধ্যে পার্থক্য খেয়াল করো। করিম্বের ক্ষেত্রে যেটা হয় যে এরা বৃন্তযুক্ত ফুল, কিন্তু এদের ক্ষেত্রে নিচের দিকে যে বৃন্তগুলো অপেক্ষাকৃত বড় এবং উপরের দিকে যে বৃন্তগুলো অপেক্ষাকৃত ছোট, এভাবে বৃন্তগুলোর বৃদ্ধি লাভ করার কারণে মাথার দিকে ছাতার মতো সমতল একটা গঠন তৈরি হয়,
এ ধরনের পুষ্পবিন্যাসকে বলা হচ্ছে করিম্ব। এরপর আসি স্পাইক পুষ্পবিন্যাস। আমার রজনীগন্ধার স্টিক সবাই চিনি। এর যে বৈশিষ্ট্য, স্পাইকের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা কিন্তু অবিন্তক ফুল, অর্থাৎ এইসব ফুলে কোনো বিন্দু নাই, বোটা নাই। এই ফুলগুলো অনিতভাবে বর্ধনশীল, নিচের দিক থেকে উপরের দিকে ফুলের বৃদ্ধি চলতেই থাকবে। আমি রজনীগন্ধার স্টিক যেহেতু সবাই চিনি, খেয়াল করে থাকবে যে স্টিকের গোড়ার দিকে ফুলগুলো বড়, উপরের দিকে ফুলগুলো ক্ষুদ্র, অর্থাৎ বৃদ্ধি চলতেই থাকবে। এজন্য এটাকে বলা হয় স্পাইক। স্পাইক পুষ্পবিন্যাসের এটা বৈশিষ্ট্য। এরপর আসি ক্যাপিচুলাম। এটা একটা বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, গুরুত্বপূর্ণ একটা পুষ্পবিন্যাস। সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, ত্রিধারা এই টাইপের যে ফুলগুলো আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বিন্যাস দেখা যায়। এই ফুলের এই যে পুষ্পবিন্যাসের যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক্ষেত্রে খেয়াল করবে যে দুই ধরনের পুষ্পিকা থাকে। কেন্দ্রের দিকে পুষ্পিকাগুলোকে বলা হয় ডিস্ক ফ্লাওয়ার বা কেন্দ্রীয় পুষ্পিকা, আর চারপাশে দেখবে জিহ্বাকৃতির যে ফুলগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় রে ফ্লাওয়ার বা প্রান্ত পুষ্পিকা। এই যে বিশেষ বৈশিষ্ট্য, সবাই আমরা সূর্যমুখী, ডালিয়া ফুল চিনি, গাঁদা ফুল সবাই চিনি। খেয়াল করবে এদের কেন্দ্রে এক ধরনের পুষ্প থাকে এবং প্রান্তের দিকে জিহ্বাকৃতি ফুলগুলো থাকে, এদেরকে পুষ্পিকা বলা হয়। এই হচ্ছে ক্যাপিচুলামের বৈশিষ্ট্য। স্পাইকলেট একটা পুষ্পবিন্যাস। স্পাইকলেট যখন আমরা পোয়াশে গোত্র পড়ব তখন এই জিনিসটা বেশ কাজে লাগবে। স্পাইকলেট পুষ্পবিন্যাসের বৈশিষ্ট্য হচ্ছে এতে গ্লুম থাকে। এতে এই ধরনের ফুলের যে মঞ্জুরি দণ্ডের গোড়ার দিকে একাধিক ফুল থাকে, একাধিক মঞ্জুরি পত্র থাকে। নিচের দিকে যে মঞ্জুরি পত্র সেগুলোকে বলা হয় শূন্য গ্লুম, কারণ সেখানে কোনো ফুল উৎপন্ন হয় না। শূন্য গ্লুমের উপরের দিকে যে মঞ্জুরি পত্র থাকে সেগুলোকে বলা হয় পুষ্প গ্লুম, কারণ সেখান থেকেই ফুল উৎপন্ন হয়। পুষ্প গ্লুমের উপরে থাকে লিমা এবং লিমার বিপরীতে যে একটা গ্লুম থাকে সেটাকে বলা হয় প্যালিয়া। প্যালিয়ার উপর থেকেই ফুলগুলো তৈরি হতে থাকে। এটা হচ্ছে স্পাইকলেট ফুলের বৈশিষ্ট্য। এটা আমরা পরবর্তীতে যখন পোয়াশে গোত্র সরাসরি পড়ব সেখানে আমরা আবার আলোচনা করব। এরপর আম্বেলের ক্ষেত্রে খেয়াল করো এদের যে বৈশিষ্ট্যটা, যে মঞ্জুরি দণ্ডের মাথা থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকেই সবগুলো বিন্দু উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আম্বেলের বৈশিষ্ট্য। সরল আম্বেল, পাশে আছে যৌগিক আম্বেলের ছবি। যৌগিক আম্বেলটাও একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এখানে শাখা প্রশাখা থাকবে। এরপর আসে সাইমোস, যেটা একটু আগে বললাম যে নিয়ত বর্ধনশীল। এটা হচ্ছে মঞ্জুরি দণ্ডের শীর্ষে ফুল উৎপন্ন হয়ে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তো এটাকে বলা হয় নিয়ত বর্ধনশীল বা সলিটারি। এখানে আমরা সবগুলো মোটামুটি ছবিগুলো এক জায়গায় দেখতে পাচ্ছি। স্পাইক, রেসিম, করিম, প্যানিকল, আম্বেল, সাইম, তারপর এটা হচ্ছে স্ক্রুপয়েড, সাইম। এরপর আসি ফল। এরও বেশ কিছু টাইপ আছে, অনেক ধরন আছে ফলের। প্রথমে আমরা বলি প্রকৃত ফল, অপ্রকৃত ফল, অর্থাৎ গর্ভাশয় থেকে যে ফলগুলো উৎপন্ন হয়। আমরা জানি নিষেকের পর গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তাহলে ফলের ক্ষেত্রে যেটা হয় যে গর্ভাশয়টা যেহেতু ফলে পরিণত হচ্ছে, তাহলে যে ফলগুলো সরাসরি গর্ভাশয় থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রকৃত ফল, যেমন আম, জাম, লিচু প্রভৃতি। অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ব্যতীত অন্যান্য কোনো অংশ থেকে যদি ফল উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলবো অপ্রকৃত ফল। যেমন চালতা, ডুমুর, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। এরপর আসে লিগিউম। লিগিউমের ছবি খেয়াল করো। লিগিউম এটা আর একটা টাইপ ফলের। যখন কোনো ফল উপর থেকে পাকলে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে দুইটা কপাটিকায় ভাগ হয়ে যায়। তোমরা সবাই খেয়াল করছো সিম, মটরশুঁটি এই টাইপের যে উদ্ভিদগুলো, ফলগুলো, এরা কিন্তু পাকলে উপর থেকে নিচের দিকে দেখবে দুইটা কপাটিকায় ভাগ হয়ে যায়, এদেরকে বলা হয় লিগিউম টাইপের ফল। এরপর আসি ক্যাপসুল। ক্যাপসুলের ক্ষেত্রে হচ্ছে লিগিউমের মতোই, পার্থক্য হলো এরা উপর থেকে নিচের দিকে দুইয়ের অধিক সংখ্যক কপাটিকায় বিভক্ত হয়। ঢ্যাঁড়স, ধুতরা, মেহগনি এই টাইপের ফল, অর্থাৎ এরা পাকলে উপর থেকে নিচের দিকে দুইয়ের অধিক সংখ্যক খণ্ডে বিভক্ত হবে। এরপর আসে সিলিকুয়া।
সিলিকুয়াটা হচ্ছে লিগুমের মতোই কিন্তু তার বিপরীত, অর্থাৎ এরা, এদের উদাহরণ দেওয়া আছে সরিষা বা মূলা। এদের ক্ষেত্রে এরা গোড়া থেকে, লিগুমের ক্ষেত্রে আমরা দেখেছি যে উপর থেকে নিচের দিকে ভাগ হয়, কিন্তু সিলিকুয়ার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে দুইটা কপাটিকায় ভাগ হয়ে যাবে। আরেকটা টাইপ হচ্ছে ক্যারিওপসিস, ধান গম। এই ফলগুলোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই ক্ষেত্রে এদের ফলে একটা মাত্র বীজ থাকে এবং এদের ফল ত্বক এবং বীজ ত্বক আলাদা করা যায় না। আমরা জানি ফলের তিনটা ত্বক থাকে, বহিত্বক, মধ্যত্বক এবং অন্তত্বক। তাহলে ধান গম ভুট্টা এদের ক্ষেত্রে খেয়াল করবে এদের যে ফল ত্বক বা বীজ ত্বক এটা আমরা আলাদা করতে পারবো না। এটা হচ্ছে ক্যারিওপসিসের বৈশিষ্ট্য। এরপর হলো নাট জাতীয় উদ্ভিদ, নাট জাতীয় যে ফল সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে সুপারি, বাদাম, এই হচ্ছে উদাহরণ। এদের ক্ষেত্রে এদের যে ফলত্বকটা, এই যে ফলগুলো এটা হচ্ছে একটা মাত্র বীজযুক্ত এবং এদের ফলত্বকটা কাষ্ঠল প্রকৃতির। বেরি, এদের ক্ষেত্রে বাইরের আবরণটা বেশ পাতলা এবং মধ্যত্বক এবং অন্তত্বক বা মিলে রসালো গঠন তৈরি করে। এর উদাহরণ হচ্ছে কলা, টমেটো, স্ট্রবেরি দেখতে পাচ্ছ। এই যে ফলগুলোকে বলা হয় বেরি টাইপের ফল। এরপর আসে ড্রুপ জাতীয় ফল। ড্রুপ জাতীয় ফলের উদাহরণ দেওয়া আছে আমরা, নারিকেল, আম। এই টাইপের যে ফল, এর যে বৈশিষ্ট্য, এর হচ্ছে এদের বহিত্বকটা বেশ প্রশস্ত পাতলা, মধ্যত্বকটা পুরু এবং সাধারণত রসালো হয়ে থাকে, আর অন্তত্বকটা কাষ্ঠল। এটা হচ্ছে ড্রুপ জাতীয় ফলের বৈশিষ্ট্য। পেঁপো, এটা আর একটা টাইপ। এই পেঁপোর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই জাতীয় ফলগুলো অসংখ্য বীজ থাকবে, বীজগুলো অমরার সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। এটা হচ্ছে পেঁপোর বৈশিষ্ট্য। হিসপেরিডিয়াম টাইপের ফল, আমরা এই আজকে যে টপিকটা পড়াচ্ছি এগুলো আসলে তোমাদের আগেও হয়ে গেছে, তাই আমি এগুলো আরেকবার বলে যাচ্ছি একবার করে। হিসপেরিডিয়াম জাতীয় ফল, অর্থাৎ লেবু বা সাইট্রাসের মধ্যে যত ফলগুলো আছে সাধারণত এই হিসপেরিডিয়ামের মধ্যে পড়ে। এই ফলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের বহিত্বক এবং মধ্যত্বক মিলে চামড়ার মতো গঠন তৈরি করে হিসপেরিডিয়ামের ক্ষেত্রে। এরপর আসে সাইজোকার্প। সাইজোকার্পটা হচ্ছে শুষ্ক অবিদারী ফল, যে ফলগুলো শুকিয়ে গেলেও ফেটে যায় না, এই ফলগুলোকে সাইজোকার্প বলা হয়, যেমন ধনে, জিরা ইত্যাদি। এরপর আসে সরোসিস, এর যে উদাহরণগুলো আছে আনারস, কাঁঠাল। সাধারণত যে ফুলের ক্ষেত্রে ফুলের মঞ্জুরি পত্র, মঞ্জুরি দণ্ড প্রভৃতি মিলে যে ফল উৎপন্ন করে সেটাকে বলা হয় সরোসিস জাতীয় ফল। তো এই গেল আমাদের ফলের যে বিভিন্ন ধরন। এরপর আমরা আসি প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস। অমরাবিন্যাসের ক্ষেত্রে আসি, প্রথমে বলি অমরাটা কি। অমরা হচ্ছে গর্ভাশয়ের অভ্যন্তরে পাতলা টিস্যুর মতো যে গঠন সেটাকেই বলা হয় অমরা। এই অমরাগুলো কীভাবে বিন্যস্ত থাকে সেটা গর্ভাশয়ের মধ্যে, সেটাকেই বলা হয় অমরাবিন্যাস। এখানে 7টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আসি মার্জিনাল। এখানে আমরা পরবর্তীতে ছবিগুলো দেখব। এখানে আছে একপ্রান্তীয় বা মার্জিনাল, বহুপ্রান্তীয়, অক্ষীয় অমরাবিন্যাস, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, গাত্রীয় বা সুপারফিশিয়াল, মূলীয় এবং শীর্ষক অমরাবিন্যাস। আমরা ছবিগুলো দেখে নেই। প্লাসেন্টেশনের ক্ষেত্রে প্রথম ছবিটা খেয়াল করি, মার্জিনাল। এক্ষেত্রে গর্ভাশয়ের যে প্রান্ত, একটা সংযুক্ত প্রান্ত থেকে অমরাটা উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় মার্জিনাল অর্থাৎ প্রান্তীয় অমরাবিন্যাস। পরবর্তীটা হচ্ছে এক্সাইল বা অক্ষীয় অমরাবিন্যাস। যখন আমরা জবা ফুলের ক্ষেত্রে, যদি প্র্যাকটিক্যাল তোমরা করেছ, জবা ফুলের ক্ষেত্রে যদি আমরা গর্ভাশয়টা প্রস্তুত করি তাহলে এরকম আমরা অমরাবিন্যাস দেখতে পাবো। এক্ষেত্রে হচ্ছে গর্ভাশয়ের একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং এদের গর্ভাশয়ের কেন্দ্র অংশ থেকে অমরাগুলো উৎপন্ন হয়।
এটাকে বলা হয় এক্সাইল অমরা বিন্যাস। প্যারাইটাল বা বহুপ্রান্তীয় অমরা বিন্যাস, এই ধরনের অমরার ক্ষেত্রে এরা একাধিক গর্ভপত্র বিশিষ্ট এবং বিভিন্ন প্রান্ত থেকে অমরা উৎপন্ন হয়, এটাকে বলা হয় জন্য প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। বেজাল বা মূলীয় অমরা বিন্যাস, এক্ষেত্রে যেটা হয় খেয়াল করো, গর্ভাশয়ের মূল অংশ থেকে অর্থাৎ বেস থেকে অমরাটা উৎপন্ন হচ্ছে, এজন্য এটাকে বলা হয় বেজাল অমরা বিন্যাস বা মূলীয় অমরা বিন্যাস। ফ্রি সেন্ট্রালের ক্ষেত্রে যেটা হয় অর্থাৎ মুক্ত মধ্য, এটা গর্ভাশয় সাধারণত এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের কেন্দ্রীয় অক্ষ থেকে প্লাসেন্টা বা অমরাটা উৎপন্ন হয়। এরপর সুপারফিশিয়াল অমরা বিন্যাস, এক্ষেত্রে যেটা হয় এরা বহু গর্ভপত্র বিশিষ্ট এবং এক্ষেত্রে গর্ভাশয় প্রাচীর প্রস্থপ্রাচীর থাকে, আড়াআড়িভাবে অমরা উৎপন্ন হয়, এটা হচ্ছে সুপারফিশিয়ালের ক্ষেত্রে। এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছে না, এক্সাইল সরি, যেটা শশার ক্ষেত্রে বহুপ্রান্তীয়, যেটা আমরা শশার স্লাইসটা যদি খেয়াল করো, আমি একবার ছবি আঁকায় দেখাচ্ছি। বহুপ্রান্তীয় এবং অক্ষীয় অমরা বিন্যাসের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা খেয়াল করো। সরি, এটা হলো অক্ষীয়। অক্ষীয় অমরা বিন্যাস এবং বহুপ্রান্তীয় অমরা বিন্যাসের মধ্যে একটা পার্থক্যটা হলো, অক্ষীয় অমরা বিন্যাস এবং বহুপ্রান্তীয় অমরা বিন্যাস দুটাই কিন্তু একাধিক গর্ভপত্র বিশিষ্ট, কিন্তু অক্ষীয়র ক্ষেত্রে অমরা কেন্দ্র থেকে অমরা উৎপন্ন হয় এবং বহুপ্রান্তীয় ক্ষেত্রে প্রান্ত থেকে অমরাগুলো উৎপন্ন হয়, এটা একটা বিশেষ পার্থক্য। অক্ষীয় অমরা বিন্যাস আমরা দেখব জবা ফুলে, এবং বহুপ্রান্তীয় অমরা বিন্যাস শশা যদি স্লাইস সবাই দেখো, শশা স্লাইসটা দেখলেই এখন থেকে এটা বুঝতে পারবে যেটা বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। এরপর আমরা আসি আজকে আমাদের শেষ টপিক, এস্টিভেশন অফ ফ্লাওয়ার, পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুকুল অবস্থায় পুষ্পের বৃতি বা দল, যে স্তবকগুলো সেগুলো কীভাবে বিন্যস্ত থাকে সেটাকেই বলা হয় পুষ্পপত্র বিন্যাস। এই পুষ্পপত্র বিন্যাসটিকে এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা আসি ভালভেট বা প্রান্তস্পর্শী। এক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা স্তবক বা প্রত্যেকটা বৃত্তাংশের দুইটা মাথায় পরস্পরের পাশাপাশি থাকবে, একদম প্রান্তকে স্পর্শ করে থাকবে, এটাকে বলা হয় ভালভেট
কোনো বৃত্তাংশই কিন্তু একটা অপরটাকে আবৃত করে থাকবে না, প্রত্যেকটা প্রান্তই পরস্পরের একেবারে সন্নিকটে অবস্থান করবে। টুইস্টেডের ক্ষেত্রে হচ্ছে এর আরেকটা নাম হলো পাকানো। এক্ষেত্রে খেয়াল করো, প্রত্যেকটা বৃত্তাংশের এক প্রান্ত ভিতরে এবং এক প্রান্ত বাইরে থাকবে। প্রত্যেকটারই ক্ষেত্রেই এটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। ইমব্রিকেট, এক্ষেত্রে একটা বৃত্তাংশের দুই মাথায় দুইটা প্রান্তই ভিতরে, একটা বৃত্তাংশের দুই প্রান্তই বাইরে থাকবে। বাকি যে বৃত্তাংশগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে টুইস্টেড ধরন, অর্থাৎ একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে থাকবে। এটা হচ্ছে ইমব্রিকেটের বৈশিষ্ট্য। এরপর আসে কুইনকানশিয়াল। কুইনকানশিয়ালের ক্ষেত্রে যেটা হয়, এর দুইটা বৃত্তাংশের দুইটা মাথায় বাইরে থাকবে, এ একটা। দুইটা বৃত্তাংশের দুইটা মাথায় ভিতরে থাকবে, এ একটা। আর আরেকটা বৃত্তাংশ এটা যেটা টুইস্টেড আকারে থাকবে, অর্থাৎ একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে। এটা হচ্ছে কুইনকানশিয়ালের বৈশিষ্ট্য। এরপর আসে ভেক্সিলারি। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। দেখো, খেয়াল করো, সব থেকে যে বড় পাপড়িটা সেটা থাকবে সবার বাইরে, এটা দুইটা প্রান্তই বাইরে থাকবে। এরপর সব থেকে যে ছোট পাপড়ি যেটা সবার ভিতরে থাকবে, এই দুইটা প্রান্তই ভিতরে থাকবে। এবং সব থেকে এবং এই যে মাঝারি পাপড়ি যেটা থাকবে তার একটা প্রান্ত বাইরে একটা প্রান্ত ভিতরে। সাধারণত সিম জাতীয় যে ফুল, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এ ধরনের প্রজাপতি সম বলা হয়। এই ফুলগুলোকে এরকম বিন্যাস দেখা যায়। তাহলে আশা করছি এই পর্যন্ত এই বিষয়গুলো তোমাদের একবার এর আগে সবারই পড়ানো হয়েছে, আবার আজকে বিষয়টা রিপিট হলো। আশা করব বাসাতে সবাই আমার সাথে এতক্ষণ যারা ছিলে, এই ছবিগুলো বিশেষ করে এই যে ছবিগুলো পুষ্পপত্র বিন্যাসের প্রত্যেকটা ছবি বাসায় বারবার করে অবশ্যই ভালোভাবে আঁকাবে। তোমাদের দুইটা গোত্র আছে, যখন আমরা গোত্র পড়তে যাব তখন এই ছবিগুলো অর্থাৎ এই পুষ্পপত্র বিন্যাসটা আমাদেরকে তখন কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকবে, ভালো থাকবে। আশা করি এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সবাইকে আমার হাতে থাকার জন্য।